গ্রুপ ওয়ান এলিমেন্টস কেমিক্যালি কেমনভাবে রিয়েক্ট করবে সেসব নিয়ে আজকে পুরো ক্লাসটা আছে। তো একটা জিনিস দেখো, গ্রুপ ওয়ান এলিমেন্টস 4টা মেজর টপিকের উপরে ডিপেন্ড করে ওদের রিয়েক্টিভিটি শো করে। ওদের রিয়েক্টিভিটি ওপর থেকে নিচে যত যাওয়া যায় তত ইনক্রিজ বা বাড়তে থাকে। যেমন লিথিয়ামের থেকে সোডিয়াম বেশি, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এক্ষেত্রে আমরা ফ্রান্সিয়ামকে বাদ দিচ্ছি, তার কারণ এটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট, অর্থাৎ তেজস্ক্রিয় একটা মৌল। এর জন্য একে বাদ দেওয়া হচ্ছে। 4টা এলিমেন্টস কি, 4টা টপিক কী কী যেটার উপর ডিপেন্ড করে এরা বেশি রিঅ্যাক্টিভ হয় সেগুলো আগে দেখে নাও। এদের ক্ষেত্রে এরা যেহেতু পর্যায় সারণীর একদম বাম দিকে অবস্থান করে, তাহলে এদের পারমাণবিক আকারটা সবার থেকে বড় হয়, সেম পর্যায়ের মধ্যে সবার থেকে বড় হয়। যেমন আগেও দেখেছ যে সোডিয়ামের আকার বড়, যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যাবে তত আস্তে আস্তে সাইজটা কমতে থাকে। এটা দেখেইছ। অর্থাৎ সেম পর্যায়ের মধ্যে সবথেকে বড় আকার হয় গ্রুপ ওয়ান এলিমেন্টস, অর্থাৎ ক্ষার ধাতুদের। তাহলে বৃহৎ পারমাণবিক আকার এদের থাকে। আমরা আগেও দেখেছি যে সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপি যত বেশি হয় তত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে সুবিধা হয়, কারণ তারা তত তাড়াতাড়ি ইলেকট্রনটাকে বাইরে রিলিজ করে দিয়ে ক্যাটায়নে ট্রান্সফার হয় আর রিঅ্যাকশানে টেক পার্ট করে। তাহলে এই দুটো পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো, এদের পরমাণুকরণ শক্তি বা হিট অফ অ্যাটমাইজেশন খুব কম হয়, লো হয়। এদের হিট অফ অ্যাটমাইজেশন বা এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন খুব লোয়ার হয়। এদের এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন খুব লোয়ার হওয়ার কারণে কি হয়, এরা তাড়াতাড়ি করে রিঅ্যাকশন করতে পারে। অর্থাৎ, আচ্ছা তার আগে এই জিনিসটা কি যারা জানো না ভালো করে দেখো। হিট অফ অ্যাটমাইজেশন বলতে ধরো একটা মৌল রয়েছে, অণু একটা রয়েছে, তো সেটা থাকতে পারে সলিড স্টেটে বা লিকুইড স্টেটে বা গ্যাসিয়াস স্টেটে থাকতে পারে। তো এই স্টেটের থেকে যে পরিমাণে এনার্জি দিলে বা যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড করলে কি হয়, সেটা একটা আইসোলেটেড অর্থাৎ নিঃসঙ্গ গ্যাসিয়াস অ্যাটমে ট্রান্সফার হয়ে যায়। একটা নিঃসঙ্গ গ্যাসীয় পরমাণুতে ট্রান্সফার হয়। অণু থেকে পরমাণুতে ট্রান্সফার হওয়ার এই কাহিনিটাই হচ্ছে, বা যে এনার্জিটা লাগছে সেটাকেই বলছি আমরা পরমাণুকরণ শক্তি বা হিট অফ অ্যাটমাইজেশন। একটা এক্সাম্পল হিসাবে যদি দেখতে চাও, সেটা হচ্ছে ধরো 1 মোল, পরিমাণটা কিন্তু 1 মোল নেব, 1 মোল হাইড্রোজেন অণুকে যে পরিমাণে এনার্জিটা দেওয়া হলে সেটা 2টা হাইড্রোজেন পরমাণুতে ভেঙে যাবে। অর্থাৎ এটা থেকে এনার্জি লাগিয়ে আমার এই জিনিসটি তৈরি হবে। সেই রিকোয়ার্ড এনার্জিটাকে বলা হচ্ছে পরমাণুকরণ শক্তি। আচ্ছা, নেক্সট টপিকের দিকে এসো, উচ্চ হাইড্রোজেন এনথালপি। হাইড্রোজেন এনথালপি মানে কীরকম জিনিসটা দেখো আগে ভালো করে। ধরো একটা অ্যানহাইড্রেট সল্ট রয়েছে, মানে অনাদ্র একটা কোনো লবণ রয়েছে, যেমন CuSO4, এটাকে আমরা 1 মোল নিয়েছি। এতে যদি আমরা জল যোগ করি, মানে একে যদি হাইড্রেট করি, তাহলে জল যোগ করলে এটা দেখবে একটা হাইড্রেটেড সল্টে পরিণত হয়ে যাবে। এটাকে চেনো তোমরা, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। যদি এইদিকেও সলিড স্টেট এইদিকেও সলিড স্টেট মেনটেন থাকে, তাহলে একটা এনার্জি রিলিজ হয়। বুঝতেই পারছো, এই এনার্জি রিলিজড এনার্জিটার নামেই হচ্ছে হাইড্রোজেন এনথালপি। অর্থাৎ জলে গোলার সময় যদি যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা হাইড্রোজেন এনথালপি বলে আমরা জানছি। এই ফলোইং ফ্যাক্টরসগুলোর উপর দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ক্ষার ধাতু সমূহ অত্যন্ত সক্রিয় প্রকৃতির হয়। যাদের ক্রমটা কেমন হয়, গ্রুপ ওয়াইজ ইনক্রিজেস, বাড়তে থাকবে। নেক্সট পয়েন্ট দেখো, আর্দ্রবায়ু ও অক্সিজেনের সঙ্গে
ক্ষার ধাতুগুলো কেমন করে রিয়েকশন বা বিক্রিয়াগুলো করে। এখানে দেখো লক্ষণীয় ব্যাপারগুলো। যদি এমকে আমরা ক্ষার ধাতু ধরি, মানে এম সমান লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম, তাহলে এই এম এর সঙ্গে যদি আমরা অক্সিজেনের রিয়েকশন দেখি, নর্মাল রিয়েকশন, অক্সিজেনের বিক্রিয়াগুলো পরে আরও বলবো যে কীভাবে মনোক্সাইড ফর্ম করে, কীভাবে সুপার অক্সাইড ফর্ম করে বা কারা সুপার অক্সাইড ফর্ম করে, এরপরে স্টেপে বলবো। কিন্তু এখন আপাতত দেখো কেমনভাবে ন্যাচারালি রিয়েক্ট করে। যদি O2 সঙ্গে যদি রিয়েক্ট করে, ইন জেনারেল আমরা ধরে নেবো যে সেটাতে আমরা একটা মেটালিক মনোক্সাইড পাবো। এই জিনিসটা একটু ভালো করে বোঝো। মেটালের সঙ্গে যখন, মেটাল বলতে ক্ষার ধাতুর সঙ্গে আমরা যখন অক্সিজেন দিচ্ছি তখন একটা অক্সাইড পাবো। ওই অক্সাইডের ওপরে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড চালানো করি বা বাতাসের কার্বন ডাইঅক্সাইডটা যখন রিয়েক্ট করছে তখন একটা ধাতব কার্বনেট পাবো। আবার ধাতব অক্সাইডের সঙ্গে যদি আমরা জলীয় বাষ্পর রিয়েকশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটা ধাতব হাইড্রোক্সাইড ফর্ম করে। আরেকটা মজার জিনিস দেখো, এই ধাতব হাইড্রোক্সাইড থেকে যখন আমরা যদি বলি যে ধাতব কার্বনেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে সিম্পলি আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে রিয়েকশন করে দিলেই এটা চলে আসবে। ইন্ডিভিজুয়ালি লিখছে না, এইখানটার থেকে ভালো করে বোঝে নাও। আরেকটা জিনিস তোমাদের প্রায় শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে কেরোসিনে, ইথারে বা বেঞ্জিনে ক্ষার ধাতুকে ডুবিয়ে রাখা হয় কেন। তার কারণ হচ্ছে গ্রুপ 1 এলিমেন্টস অর্থাৎ ক্ষার ধাতুগুলি অতিরিক্ত মাত্রায় রিয়েক্টিভ। অতিরিক্ত রিয়েক্টিভ হওয়ার কারণে কী হয়, বাতাসের যে আর্দ্র বায়ুর সংস্পর্শে যদি আসে তাহলে এরা রিয়েকশন করে ফেলে। রিয়েকশন করা মানে তোমরা এই ফলোয়িং রিয়েকশনসগুলো দেখতে পাচ্ছ। তাহলে যাতে না রিয়েকশন করে অন্য কিছুতে পরিবর্তিত না হয়ে যায়, শুধুমাত্র ধাতুটাকে যদি আমরা রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কী করি, জেনারেলি নন পোলার সলভেন্টের মধ্যে আমরা দিয়ে রাখি। নন পোলার সলভেন্ট কথাটার মানে হচ্ছে যেখানে মিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের মান যেখানে শূন্য হয়। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক তোমাদেরকে কেমিক্যাল বন্ডিং আমি পড়িয়েছি, এরপরে দেখে নাও যে জিনিসগুলো আছে। তাহলে এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মধ্যে লিথিয়াম সবথেকে হালকা বলে নন পোলার মিডিয়ামে একে না রেখে একে ওয়াক্স বা মোমের মধ্যে প্রলেপ দিয়ে রাখা হয়। যদি আমরা লিথিয়াম সব থেকে হালকা, তাই নন পোলার সলভেন্ট বা ডাইরেক্ট আমি এখানে লিখে রাখছি কেরোসিন, ইথার, বেঞ্জিন, এইসব টাইপের নন পোলার সলভেন্টে যদি নন পোলার সলভেন্টে দিই তাহলে লিথিয়াম হালকা হওয়ার কারণে উপরে ভেসে যায়। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ওয়াক্স ব্যবহার করি, মানে মোম। এক্সেপ্ট লিথিয়াম, সোডিয়াম থেকে সিজিয়াম, এদেরকে আমরা নন পোলার সলভেন্টে রাখবো। আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। ধাতু খুব রিয়েক্টিভ হওয়ায় এরা অক্সিজেনের সঙ্গে খুব তীব্রভাবে রিয়েকশন করে। তাই ক্ষার ধাতুগুলো 3টে টাইপের অক্সাইড তৈরি করে। সে অক্সাইডগুলো কীরকম আগে দেখো। ল্যাটিস এনার্জি বা স্টেবিলিটি গেইন করার জন্য এরা মেনলি 3টা টাইপের অক্সাইড ফর্ম করছে। প্রথমে দেখো একটা নর্মাল অক্সাইড,
পারঅক্সাইড আর সুপার অক্সাইড। নর্মাল অক্সাইডের যে অক্সিজেন আয়নটা থাকে সেটা নর্মাল অক্সাইড আয়নে O2 মাইনাস, পারঅক্সাইডের ক্ষেত্রে হয় O2 মাইনাস, সুপার অক্সাইডের ক্ষেত্রে হয় O2 মাইনাস। ডিফারেন্সেসগুলো এরপর ভালো করে বুঝবে। O2 মাইনাসের ভ্যালেন্সি 2, এরও ভ্যালেন্সি 2, এর ভ্যালেন্সি কিন্তু 1, সরি এটা 3 লেখা হয়েছে 1। তো দেখো এমকে যদি ক্ষার ধাতুগুলোকে যদি আমরা এম ধরে নিই, মানে এম ইকুয়ালস টু লিথিয়াম, সোডিয়াম এটসেট্রা, তো এমের ভ্যালেন্সি 1। অক্সাইড, নর্মাল অক্সাইড বা মনোক্সাইডের যোজ্যতা হয় 2। তাহলে যদি ক্রস করা হয় তাহলে যে ফর্মুলাটা জেনারেট হচ্ছে সেটা M2O। পারঅক্সাইডের ফর্মুলা যদি আমাকে জানতে হয়, ধাতব পারঅক্সাইডের ফর্মুলা কি, নর্মাল এই ক্রস মেথড ছাড়া নর্মাল যদি তোমরা স্ট্রাকচার দেখে করো তাহলে সেটা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন কি O2 মাইনাস মানে কেমিক্যাল বন্ডিংয়ের আগে দেখিয়েছি সমযোজী বন্ধনের সময় যে অষ্টপূর্তি হিসাবে কিভাবে এই ফর্মাল চার্জগুলো আসছে, দুটার গায়ে কী করে মাইনাস মাইনাস চার্জগুলো আসছে, মানে এটা কী করে আসছে সেটা দেখিয়েছিলাম। আচ্ছা, এটা O2 মাইনাস এই করেই আসছে, দুটা অক্সিজেন O2 দুটা সংখ্যায় থাকার জন্য এখানে 2টা, আর দুটা চার্জ উপরে থাকার জন্য 2 মাইনাস হচ্ছে, অর্থাৎ এর ভ্যালেন্সিও কিন্তু 2। উপরের চার্জ যেটা আছে সেটাকে ভ্যালেন্সি ধরে পড়বে। দুটোভাবে করা যায়। একটা জিনিস দেখো, তাহলে এই দিকের মাইনাস চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য M প্লাস ধাতু একটা লাগবে, এদিকেরটা নিউট্রালাইজ করার জন্য M প্লাস একটা ধাতু লাগে। তাহলে দেখো এদিকে M প্লাস, এদিকে M প্লাস, টোটাল কম্বিনেশনে যেটা দরকার হচ্ছে তৈরি হচ্ছে সেটা কি, এটাকে শর্টে যদি আমরা লিখি তাহলে হয় M2O2। এটি সুপার অক্সাইডের সংকেত, সরি পারঅক্সাইডের সংকেত। এবার সুপার অক্সাইডের ক্ষেত্রে চলে আসো। সুপার অক্সাইডের ক্ষেত্রে কী হয়, M প্লাস এর যোজ্যতা 1, O2 মাইনাস এর যোজ্যতাও 1। তাহলে যদি ক্রস করি এক্ষেত্রে তাহলে তার ফর্মুলা বা সংকেতটা আসছে MO2। সিম্পলি যদি একসঙ্গে আমি সাম আপ করে বলি যে মেটাল প্লাস O2 যদি করি তাহলে নর্মাল অক্সাইড আছে M2O, এটা নর্মাল ধাতব অক্সাইড, মনোক্সাইডও বলে। আরেকটা আসছে M2O2, এটা ধাতব পারঅক্সাইড। এরপরে MO2, একে বলা হয় ধাতব সুপার অক্সাইড। যদি ডাউট থাকে দেখো, আবার ব্যাকে গিয়ে দেখবে। এবারে দেখো, আচ্ছা এই ধরনের ভ্যারিয়েশন করছে কী জন্য, এটা প্রশ্ন, যে 3টা টাইপের কী জন্য করছে। এর উত্তর হিসাবে বলি যে টু গেইন স্টেবিলিটি। ল্যাটিস এনার্জি যখন পড়াই কেমিক্যাল বন্ডিংয়ে তখন তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে ল্যাটিস এনার্জি যার যত বেশি হয় সাধারণত সেটা বেশি অধিক স্থিতিশীল হয়। তাহলে একটা জিনিস দেখবে, আরেকটা জিনিস বুঝেছিলাম ল্যাটিস এনার্জি শেখানোর সময়, ল্যাটিস এনার্জি আর ল্যাটিস এনথালপি, যে ক্যাটায়ন সাইজ আর অ্যানায়ন সাইজ দিয়ে আরেকটা স্টেবিলিটি। দেখো কী বলেছিলাম, ছোটো ছোটো বা বড় বড় হলে ভালো স্টেবল হয়। তাহলে ক্যাটায়ন যদি স্মল, অ্যানায়নও যদি স্মল হয় তাহলে তার স্টেবিলিটি বেশি। ক্যাটায়ন যদি লার্জ হয়, অ্যানায়নও যদি লার্জ হয় তারও স্টেবিলিটি বেশি হয়। তাহলে কি হবে ভালো করে বোঝো জিনিস হলো, সাইজ হিসাবে যদি আমরা এই আয়নসগুলোকে দেখি, অক্সাইড আয়নসগুলোকে, তাহলে সাইজ কম্পেয়ার করলে কি হয়, মনোক্সাইড আয়নটা সব থেকে ছোটো, পারঅক্সাইড আয়নটা তার থেকে সামান্য বড়,
আর সুপার অক্সাইডটা এদের মধ্যে সবার থেকে বড়। তাহলে বুঝতেই পারছো কীরকম কী হচ্ছে। এদের মধ্যে দেখো লিথিয়াম Li প্লাস, Na প্লাস, K প্লাস, Rb প্লাস, Cs প্লাস সাইজ কম্পারিজন যদি আমরা করি তাহলে দেখো এই জিনিসটি আসছে। তাহলে দেখা যাবে যে নেচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম যে মনোক্সাইডটা ফর্ম করছে সেটা লিথিয়াম ফর্ম করে। দেখে নাও এরপর কোনটা কী ফর্ম করে। এই যে আমরা এই তিনটা টাইপ দেখছি এখানটায়, তাহলে সাইজ যদি কম্পেয়ার করি তাহলে নর্মাল ধাতব অক্সাইডটা ফর্ম করে লিথিয়াম, পারঅক্সাইড ফর্ম করে সোডিয়াম, সুপার অক্সাইড ফর্ম করে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। মানে এই ধাতুগুলোকে নিয়ে যদি আমরা অতিরিক্ত মাত্রায় দহন করি অক্সিজেনের সাথে তাহলে এই ধাতুগুলোর যে অক্সাইডগুলো পাবো সেগুলো এইভাবে। লিথিয়াম নর্মাল অক্সাইড ফর্ম করছে মানে এর সংকেত হবে M2O, নর্মাল অক্সাইড মানে M2O অর্থাৎ Li2O। সোডিয়াম ধাতব পারঅক্সাইড ফর্ম করছে বলে এর সংকেত হবে Na2O2। আচ্ছা, সুপার অক্সাইড MO2 মানে কি হয় KO2, RbO2 অ্যান্ড CSO2। দেখো একটা জিনিস, সুপার অক্সাইডটাকে লার্জ ধরা হচ্ছে, তাহলে এখানে দেখো এরাও মোটামুটি হবে কিন্তু আকার এদের বড়, লার্জ। সুপার অক্সাইড লার্জ, লার্জ কম্বিনেশন। এটাকে আপাতত মিডিয়াম ধরা হচ্ছে, সোডিয়ামটাকেও মিডিয়াম ধরা হচ্ছে। তাহলে মিডিয়াম আকার প্রায় এক ধরনের হওয়ার জন্য এটা স্টেবল। এটা সব থেকে ছোটো, লিথিয়াম আকারে সব থেকে ছোটো, তার জন্য এটা স্টেবল। আশা করি পুরো টপিকটা বুঝতে পেরেছো যে কোনটা কি হয়। ক্ষার ধাতুগুলোর অক্সাইড সমূহের প্রকৃতি এটাই দেখো। আমরা আপাতত কটা ধরনের অক্সাইড পড়লাম। টিপিক্যাল অক্সাইড যেটা সেটা হচ্ছে M2O, নর্মাল অক্সাইড, এর প্রকৃতিটা। আর পারঅক্সাইডের প্রকৃতি কেমন হবে। আরেকটা জিনিস আমরা জানবো যেটা সেটা হচ্ছে সুপার অক্সাইড বা MO2 এর প্রকৃতি কেমন হবে। এই তিনটা টপিক সাইমালটেনিয়াসলি ভালো করে বুঝে যাও। ফার্স্টে আমরা কাকে দেখব? ফার্স্টে দেখব আমরা নর্মাল অক্সাইডস। নর্মাল অক্সাইডে কী কী হয় আগে দেখে নাও ভালো করে। নর্মাল অক্সাইডে যদি আমরা জল যোগ করি তাহলে অ্যাজ ইউজুয়াল ওটা একটা হাইড্রক্সাইড তৈরি করবে। ব্যালেন্সড ইকুয়েশন আমি এখানে লিখছি না, এটা এক্সাম্পল যদি না বুঝতে পেরে থাকো দেখো, Na2O প্লাস H2O যদি করি তাহলে হয় NaOH। আর যে কোনো ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়, প্রথম থেকে বলে আসছি আমি। তাহলে দেখো ক্ষারীয় প্রকৃতি উপর থেকে নিচে যত নামবে গ্রুপ 1-এর ক্ষেত্রে আস্তে আস্তে ইনক্রিজ করবে। মানে টপ টু বটমে আমরা যদি যাই তাহলে বেসিসিটি ইনক্রিজেস, আস্তে আস্তে বাড়বে। তাহলে কি হবে জিনিসটা দেখো, যদি এখানে লিখেই দিই Li2 থেকে CH2O তে গেলে ক্ষারকীয় ধর্ম ক্রমশ বাড়বে। তার অর্ডারটা কী হবে? Li2O, Na2O, K2O, Rb2O, CH2O, আস্তে আস্তে এটা ইনক্রিজ পেতে থাকবে। এর কারণ কি তোমরা নিজেরাও জানো, দেখো স্মল আর স্মল লার্জ। তাহলে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জির সঙ্গে বেসিসিটি ইনভার্সলি প্রপোর্শনাল। ক্ষারকীয়তা ব্যস্তানুপাতে হয়। কেন হয় আগে বলা হয়েছে। আরেকটা টপিক দেখো ভালো করে, প্রত্যেকটা জিনিস শিখো। যদি ল্যাটিস এনার্জির কম দেখতাম তাহলে কী হতো,
Li2O, Na2O, K2O, Rb2O আর CH2O। এটা আশা করি বুঝেছো ল্যাটিস এনথালপি। এর সাথে সাথে আর একটা টপিক বলা যায়, সেটা হলো থার্মাল স্টেবিলিটি। এটাও তোমাদেরকে আগে করিয়ে দেওয়া হয়েছে। তাপীয় স্থায়িত্বতা। তাপীয় স্থায়িত্বতা ছোট অ্যানায়নের ক্ষেত্রে দেখো ল্যাটিস এনার্জির সঙ্গে সঙ্গে যায়। কি বলেছিলাম যে ছোট অ্যানায়ন হলে থার্মাল স্টেবিলিটি সমানুপাতিক ল্যাটিস এনথালপি, ল্যাটিস শক্তি। মানে যদি আমরা তাপীয় স্থায়িত্বতার ক্রম দেখি তাহলে সেই ক্রমটা আসবে কীরকম, Li2O, Na2O, K2O, Rb2O, CH2O। জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর পয়েন্টে দেখো এরা কি হয়, নর্মাল অক্সাইডগুলো জেনারেলি কালারলেস হবে, অ্যান্ড যেহেতু কোনো অযুগ্ম ইলেকট্রন নাই তার জন্য এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হতো, এরা ডায়াম্যাগনেটিক আর কালারলেস। তাহলে দেখো M2ওর ব্যাপারে মোটামুটি এই জিনিসগুলো না জানলেই নয়। এরপর আমরা পারক্সাইডের দিকে যাব। কী কী একটা একটা করে যাও। পারক্সাইডসের সাথে যদি আমরা জল দিয়ে রিঅ্যাকশন করাই তাহলে এখানেও হাইড্রক্সাইড উৎপন্ন হবে, প্লাস হাইড্রোজেন পারক্সাইড ফর্ম করে। দেখে নাও ভালো করে রিঅ্যাকশন। এক্সাম্পল যেমন Na2O2 প্লাস H2O, NaOH প্লাস হাইড্রোজেন পারক্সাইড। দেখো এদেরও কোনো কিন্তু অযুগ্ম ইলেকট্রন নেই। অযুগ্ম ইলেকট্রন কিন্তু আমরা এটা মলিকিউলার অরবিটাল থিওরি থেকে চেক করব, আরবিটারি কিন্তু কোনো কিছু নেব না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এরা ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়। যেহেতু পারক্সাইড সুপার অক্সাইড সাধারণ মনোক্সাইডের থেকে আকারে একটু বড়, তাই বড় অ্যানায়নের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্বতার ক্রম ল্যাটিস এনথালপি এর বিপরীতে হয়। ল্যাটিস এনথালপি স্মল স্মল লার্জ লার্জ করে শিখিয়েছিলাম, কেমন হবে Li2O, Na2O2। এখানে অ্যাকচুয়ালি এটা না লিখলেও হবে। সরি, আমাদের কী বলে এটা, থার্মাল স্টেবিলিটি, তারপরে স্থায়িত্বতা। আচ্ছা ওখানেও লেখা হয়ে গেছিলো মনে হয়। Li2O2, Na2O2, K2O2। আশা করি বুঝতে পারা গেছে। এরপর লাস্টের দিকে চলে আসো, সুপার অক্সাইডসের ক্ষেত্রে কী হয়। সুপার অক্সাইডসের ক্ষেত্রে যদি তোমরা MOT থিওরিতে দেখো, মলিকুলার অরবিটাল থিওরি, সেক্ষেত্রে O2 মাইনাসটাকে ইলেকট্রন বিন্যাস করে যদি দেখো σ1s টু σ*
1s2, sigma 2s2, sigma star 2s2, pi 2px সমান pi 2py, দুটাতেই 2 থাকবে, এবং যখন অ্যান্টি বন্ডিংয়ে যাবে অর্থাৎ pi 2px স্টার এটাতে 2টা থাকলেও 2pyটাতে একটা থাকবে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন বর্তমান। কেমিক্যাল বন্ডিংয়ে যারা এটা ভালো করে করেছে তারা বেশ ভালো রকমের বুঝতে পারবে, বাকিদের কিন্তু অসুবিধা হবে। তাহলে যেহেতু এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে বলতে পারি যে এটা প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করবে, পরাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করবে। এরপর দেখো, সুপার অক্সাইডের সঙ্গে যদি আমরা জলের রিয়েকশন করিয়ে দিই তাহলে সেক্ষেত্রে একটা নতুন জিনিস ফর্ম হবে। পারক্সাইডে দেখো একদম নর্মাল অক্সাইডে MOH অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছিল, পারক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইডও উৎপন্ন হচ্ছিল। এখানে এক্সট্রা আরও O2 গ্যাস রিলিজ করবে, হয়েছে। আবার দেখো, যেহেতু এদের মধ্যে আনপেয়ার ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশন এরা দেখাবে, অর্থাৎ এরা কালারফুল হবে। বাকিগুলো যেমন কালারলেস ছিল, এগুলো কালারফুল হবে। কালারটা শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে, যেমন LiO2 অ্যান্ড NaO2 এরা ইয়েলো, হলুদ হয়। KO2 অরেঞ্জ, RbO2 ব্রাউন, এগেন CSO2 অরেঞ্জ। সুপার অক্সাইডের কিছু স্পেশালিটি বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলোকে ইউজ করে আমরা সেলফ কন্টেন্ট ব্রিদিং ডিভাইসেসে ব্যবহার করে থাকি, অর্থাৎ কি মানে নিঃশ্বাস নেওয়ার যন্ত্রগুলো, সাবমেরিনে বা কোনো স্পেস ক্যাপসুলে যারা যায় তারা অক্সিজেন ইনটেকের জন্য এটা ব্যবহার করে। তো ফলোয়িং রিয়েকশনসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো একটা সুপার অক্সাইড রয়েছে MO2, MO2তে যদি কার্বন ডাইঅক্সাইড আসে সেক্ষেত্রে সেটা একটা মেটালিক বা ধাতব কার্বনেটে পরিণত হয় আর অক্সিজেন গ্যাস রিলিজ করে। ঠিক এইভাবেই যদি সুপার অক্সাইডের মধ্যে যদি জলও প্রবেশ করে, মানে কার্বন ডাইঅক্সাইড আর জল, জলীয় বাষ্প একসাথে যদি প্রবেশ করে, সেক্ষেত্রে ওটা দেখো বাইকার্বনেট আর অক্সিজেন গ্যাস রিলিজ করবে। এই ফেনোমেনাটাকে কাজে লাগানো হয় কোথায় কোথায়? সাবমেরিন, স্পেস ক্যাপসুল, এসব জায়গাগুলোতে। যেটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। মানে পটাশিয়াম সুপার অক্সাইডের সাথে পটাশিয়াম সুপার অক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে তাহলে K2CO3 অর্থাৎ পটাশিয়াম কার্বনেট আর অক্সিজেন গ্যাস রিলিজ করে। আর পটাশিয়াম সুপার অক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্পর মিশ্রণের সাথে রিয়েকশন করে সেক্ষেত্রে কী হবে? পটাশিয়াম বাইকার্বনেট আর অক্সিজেন গ্যাস রিলিজ হয়।